যা ছবি এই মন থেকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যা ছবি এই মন থেকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মন থেকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল থেকে পিঁপড়ে তাড়ানো অভিযান শুরু হয়েছে আমার। মানে এই পিঁপড়ে অভিযানে প্রত্যেক বছর আমি ক্লান্ত হয়ে পড়ি, বিশ্বাস করো। চারিদিকে এত পরিমাণ পিঁপড়ে হয়, আর এখানে তো পিঁপড়ে হবেই, কারণ পাখিদের দানা থাকে। আর পাখিদের দানা মনে করো রোজের রোজ পরিষ্কার করা সত্ত্বেও এই পরিষ্কার করে গেলাম, আর 1 ঘন্টা পরে এসে দেখবে ওরা ছড়িয়ে ছিটিয়ে একসা করে রেখেছে। সবসময় তো আর ঝাড়ু দেওয়া সম্ভব হয় না, দিনে একবার করেই করি। সেই কারণে পিঁপড়ে হওয়ার যোগ্য আশ্রয়স্থলই বলা চলে এটাকে। স্নান করতে যাওয়ার আগে তারটা এদিকে ধুয়ে পরিষ্কার করে গিয়েছিলাম, কারণ ঠাকুরের আসনগুলো মেলবো বলে। ঠাকুরের আসনগুলো বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, আর আজকে যেহেতু শ্যাম্পু করলাম সেই জন্যই ঠাকুরের আসনগুলোকে কাচাকুচি করে এখানে দিয়ে দিয়েছি। আর কড়া রোদও আছে, শুকনো হয়ে যাবে এই আশাতেই, কারণ বেলায় যখন 1টা-2টোয় আসন দিতে যাব তার মধ্যে শুকনো হয়ে যাবে। সকালবেলা আজকে আসনটা এই কারণেই দিতে পারলাম না ঠাকুরের। বাকি বিছানার চাদর থেকে নিয়ে রাশিকৃত জামা কাপড় সব কাচা ধোয়া করেছিলাম আজকে, সবটা মিলে মুলে দিয়ে এলাম। আর ব্লগের শুরুতে আশা করছি সবাই দেখতে পেলে আমাদের বাড়িতে নতুন 2জন অতিথি এসেছে। হ্যাঁ, একটা হচ্ছে চায়না টগর, আর একটার নাম না আমি ভুলে গেছি এই মুহূর্তে। দেখতে খুবই সুন্দর আর মিষ্টি 2টো ফুল, আমার মানে খুবই পছন্দের আর কি। নয়নতারা ফুলের গাছটা আমি খুঁজেছিলাম নার্সারিতে, জানো তো, পেলাম না। যাই হোক, বললো 1 মাস পরে চারা পাবে, তো সেই কারণে চলে এলাম। না হলে নয়নতারা ফুলটা আমার প্রচণ্ড পছন্দের, ছোটোবেলা থেকে দেখতাম, কিন্তু তারপর হঠাৎ করে যেন চারপাশ থেকে উধাও হয়ে গেল। আর এদিকে আসার পর, মানে শ্বশুরবাড়িতে আসার পর আমি দেখেছি আমাদের এখানে একটা স্কুলের ধারে স্কুলটাকে পুরো রাউন্ড করে ঘিরে নয়নতারা গাছ ভর্তি করে লাগানো আছে। ওটা দেখে না চোখ প্রাণ মানে সত্যি জুড়িয়ে যাওয়ার মতো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। আগের দিন রাত্রেবেলায় না এই ঘরেই ঘুমিয়েছি, কারণ নিচের ঘরেতে আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে। মানে যে ফ্যানটা আমাদের বিছানা বরাবর সেটাই খারাপ হয়ে গেছে। প্রথম দিনকে ভাবলাম হয়তো কোনো রকমভাবে বাবা এলে তারপর ঠিক হয়ে যাবে, তো সেটা তো আর ঠিক হয়নি। মিস্ত্রি কাকুকে ফোন করা হয়েছে, ওনাকে বলা হয়েছে এই মুহূর্তের জন্য ওপরের ঘরের 2টো পাখার মধ্যে একটা পাখাকে নামিয়ে নিচের ঘরে দিয়ে দিতে, কারণ এই মুহূর্তে আমরা ফ্যানটা কিনতে চাইছি না, আর ওটাকে সার্ভিসও করাবো না ভাবছি। দেখা যাক কতদূর কি হয়। ঘরদোর পরিষ্কার করার পরে একটান মুছে নিচ্ছি। আজকে সিঁড়ি, ঘর, দালান সব একসাথে মুছেছি। মানে উপর থেকে মোছামুছি করে গিয়ে নিচের ঘর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার। ঘন্টা দেড়েক তো লেগেই যাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে। শুধু এমনিতেই ফাঁকা ঘর, বড় ঘর, হ্যাঁ মোছামুছি করতে গেলে একটা সুবিধা হয় কি 1 বালতি জল ঢেলে দাও, কিন্তু আজকে আর সেটা আমি করিনি, কারণ সেই সময়টাও আমার কাছে ছিল না। এইদিকে আমি রান্নাঘরটা একটান মুছে নিচ্ছি, কারণ বাসি রান্নাঘর তো আর এভাবে ফেলে রাখা যায় না। এখানে চিয়া সিডসটা সবার আগে খেয়ে তারপর নিচে যাব বলে ভাবলাম, কিন্তু নিচে যাওয়ার আগে মনে পড়লো যে পোস্তটা বেটে দিয়ে রেখে যাওয়া দরকার। তো পোস্ত, সর্ষে এখানে সুন্দর করে বেটে রাখছি। এর মধ্যে না কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, ওপরে কাঁচা লঙ্কাই ছিল না। আজকে একটা জিনিস করব, দেখে বুঝতে পারো কি না প্রথমে কমেন্ট করো তো। আজকে পোস্ত, সর্ষে আর আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কা নেই, রেসিপিটা আমি একেবারে বলতেও থাকছি। কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নেবে। আর এই পেস্টটাকে কিছুক্ষণ, এর মাঝে একটু নুনও দিতে হবে, কারণ সর্ষেটা পেস্টটাকে বানিয়ে রেখে দিতে হবে। সাথে তার মধ্যে আজকের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে লাউ পাতা। লাউ পাতাটাকে পরিষ্কার করে পাতাগুলোকে নিয়ে, আর তারপর আমি ওই কলের তলায় না একটা একটা করে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করছি, কারণ লাউ পাতা ভীষণই, মানে লাউ পাতার দেখবে পাতার মধ্যে মাকুড়সার জাল বা ওই খানিকটা অদৃশ্য পোকা থেকে থাকে, সেইগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলে ধুয়ে তারপর কিন্তু এই পাতা এইভাবে খেতে আর কোনো অসুবিধা হয় না। এখানে কাঁচা সর্ষের তেল পাতার 2 তরফে লাগিয়ে নিচ্ছি, আর সাথে দেব হচ্ছে একটু তোমার ওই বাটা মশলা, মানে বাটা পেস্টটা, মশলা বলছি,
বাটা ওই সর্ষে পোস্ত যে বাটাটা রয়েছে সেটা দিয়ে ভালো করে তারপর এই যে ফ্ল্যাট চাটুটা রয়েছে এটার মধ্যে দেবো। সবসময় যে ফ্ল্যাট চাটুর প্রয়োজন হবে এর কোনো মানে নেই, আমার কাছে আছে বলে আমি তাই এটা ব্যবহার করছি। যাদের নর্মাল কড়াই তারা নর্মাল কড়াইতেই ব্যবহার করতে পারো, এমন কিছু আহামরি রান্না নয়। এই পাতাগুলোকে একের পর এক দিয়ে একটা রাউন্ড নিচের লেয়ার দিয়েছিলাম একরকম, আর একটা রাউন্ড দিয়েছিলাম হচ্ছে উল্টো করে করে। তা একের পিঠে দুদিকে কিন্তু মশলা দিতে হয়নি, মানে আবার মশলা পেস্ট দিতে হয়নি, একদিকে করে দিলেই পাতাগুলোকে যখন দিচ্ছ অটোমেটিক্যালি তার পিছন দিকে লাগোয়া হয়ে যাচ্ছে। তো এখানে চারপাশ থেকে সাদা জল দিয়ে উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে, কাঁচা লঙ্কা থাকলে আবারও বলছি উপর থেকে কাঁচা লঙ্কা ইলিশ মাছের মতো ভাপা করতে যেমন দাও সেইভাবে দিতে পারো। আর তারপর তো লিডটা চাপা দিয়ে গ্যাসটাকে আস্তে রেখে রান্নাটা স্লো মোশনে হবে। আর এদিকে আমি ভেজ পাকোড়া বানাবো বলে আজকে প্রিপারেশন করেছি। লাইফে ফার্স্ট টাইম আমি বাঁধাকপির সাথে অন্য কিছু দিয়ে পাকোড়ার জন্য ট্রাই করছি। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার বাঁধাকপি, গাজর, আর সাথে কি একটা যেন দেওয়া ছিল, এই রে ভুলে যাচ্ছি, বাঁধাকপি, গাজর আর আরেকটা কী যেন দেওয়া ছিল, কুমড়ো দেওয়া ছিল। সমস্তটাই চিড়ে চিড়ে করে কেটে দেওয়া ছিল। আমি তো তবু একটু মোটা মোটা করে কেটেছি, তোমরা যতটা পারবে ততটা চিড়ে চিড়ে করে কাটবে, দেখবে বড়গুলো সুন্দর খেতে হবে। আমি এক্সপেকটেশনে রাখিনি যে আমার হাতে এই জিনিসটা ভালো হবে, কারণ আমি যখন অনলাইনে এই রেসিপিটা দেখেছিলাম সেই সময় তাদের তো কাটার ধরন আলাদা, আর আমি তাড়াহুড়োতে কেটেছি অন্যরকম, তাই কাটার ধরনের ওপরেও কিন্তু খানিকটা টেস্ট ডিপেন্ড করে, ভাজার টেকনিক ডিপেন্ড করে। যাই হোক, এখানে আমি বড় বড় করেই দিয়েছি, কারণ ছোট ছোট করে করার মতো না সময় আর না তেল, কোনোটাই নেই। ওপরের ঘরে তেল শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে আমাকে নিচে দৌড়ে আবার এক প্যাকেট তেল আনতে হবে। তার থেকে আমার এখানে যা আছে আমি তার মধ্যেই বুঝে রান্না করি, তাই বড় বড় করে পাকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। বেশ অনেকগুলো হয়েছিল, বাড়ির সবাইকে দিয়েছিলাম, সবাই বলেছিল সুন্দরই হয়েছে। তো এখানে পাকোড়াগুলো এক এক করে উল্টে পাল্টে নিচ্ছি। লাল লাল এই ভেজ পাকোড়া সত্যিই আমি ভাবছি হয়তো ভিতর থেকে কাঁচা থাকতে পারে, বিশ্বাস করো এক বিন্দু কাঁচা নেই। পুরো দোকানে আমরা চিলি চিকেন, চাউমিনের দোকানে যেমন ভেজ পাকোড়া থাকে না, সেই রকম ভেজ পাকোড়ার মতো টেস্ট এসে গেছে। আমি তো অবাক, এত ভালো খেতে লাগছে। আর আমি এর আগে কখনো খাইনি এই ভেজ পাকোড়ার সাথে শুধু পাতলা ডাল, আর কিছুই চাই না। এখানে দেখো এক পিঠ হয়ে গেছে, জল শুকনো হয়ে দেখবে তেল তেল হয়ে এসেছে, তখন এই পর্যায়ে আরেক পিঠ উল্টে দিয়ে আরেকটু চাপা দিয়ে রেখে দেবে, তারপর মিনিট পাঁচেক পর নামিয়ে নিলেই পাতুরি রেডি। হ্যাঁ, এটা লাউ পাতুরি হলো, লাউ পাতার পাতুরি হলো। তো এখানে দেখতে কেমন লাগছে বলো, পুরোটা না লাভ শেপে চলে এসছে, পাতাটা যেমন পুরো সেরকম দেখতে লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সাথে তো আমার দুপুরের জন্য রুটি ছিল আর ভেজ পাকোড়া, এই হচ্ছে লাঞ্চ মেনু। এরপর দুপুরবেলাতে বাবা আপেল এনেছিল, সেই আপেলগুলোকে কাটা ধোয়া করে নিয়ে বসলাম, তাও নিজের জন্য নয়, হ্যামুদেরকে দেবো সেই কারণে। ওই ফাঁকে আমারও খাওয়া হয়ে গেল, আর সাথে আমার হাজব্যান্ডেরও, কারণ আমাদের দুজনেরই ফল খাওয়ার সময় খুব কম থাকে হাতে। তারপর তো বেরিয়েছিলাম নার্সারির উদ্দেশ্যে, কারণ গাছগুলোকে নিয়ে আজকে একটু নার্সারিতে যাওয়ার কথা ছিল। এক সপ্তাহ পর যেতে বলেছিলেন, কি একটা ওষুধ স্প্রে করে দেবেন সেই কারণে। তো আমরা আর বাড়িতে ওষুধটা আনিনি, ওষুধটার দাম অনেক, ওখান থেকেই দিয়ে এনেছিলাম। সেই কারণে বাড়িতে যে গাছগুলো সকালে দেখলে সেই গাছগুলো নিয়ে আবার দুপুরবেলা বেরিয়ে পড়ি। এই রাস্তায় মনে করো এত উঁচু উঁচু বিল্ডিং না, আমি শুধু এই বিল্ডিংগুলো দেখি প্রত্যেকবার, আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি কোরিয়ান মুভিতে যেভাবে রাস্তার ধারে উঁচু উঁচু বিল্ডিংগুলো থাকে বা আমরা হলিউডে দেখি, সেই সময় কোনো শিম্পাঞ্জি বা কোনো গরিলা, কোনো ডাইনোসর চলে এলে বিল্ডিংগুলো যেভাবে ভেঙে পড়ে, এভাবে কি এখানেও ভেঙে পড়বে? বলছে এখানে কি ডাইনোসর আছে? আলাম নেই, থাকলে কি হবে? তখন বলছে থাকলে তোমার ঘরেই প্রথমে যাবে বিল্ডিংগুলো ভাঙার আগে। মানে এইসব মজা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর সেই সময় না কোনো কথা বলতে আজকে ইচ্ছেই করছিল না। আজকে সকাল থেকেই খুব একটা কোনো কথা বলিনি আমি। আরও মন খারাপ হয়ে গেল এখানে এসে, যখন শুনলাম যে পছন্দের কয়েকটা গাছ ভেবে রেখে গিয়েছিলাম নেব, সেগুলো নেই। তো যাই হোক, ওষুধ দিয়ে গেছে, তারপর আমরা গুটি গুটি পায়ে বাড়ি চলে আসি। সন্ধ্যের পর্যায়ে বাড়ি আসতে মানে বেশ সময় লেগে গিয়েছিল আমাদের, কারণ রাস্তাঘাটে র্যালি বেরিয়েছিল, সেই জন্য বেশ ভিড়। তো এখানে চারপাশ থেকে গাছপালা দেখাতে দেখাতে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সবার জন্য বসালাম চা, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্টখাট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে তোমাদের সাথে আমি বেশ কয়েকগুলো
কথা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু হলো না। যাই হোক, পরের দিনকে নিশ্চয়ই আলোচনা করব। তবে হ্যাঁ, এই পর্যায়ে ব্লগটা এখানে শেষ করব। আর তোমাদের সকলের কাছে একটাই কাম্য, ব্লগের মধ্যে সবাই যে যার মতো করে যতটা তোমাদের ভালো লেগেছে বা যেটা খুঁত লেগেছে সেটা কমেন্ট করে জানিও। এইটুকুই তোমাদের কাছে কাম্য আমার। কারণ সারাদিন খেটে খুঁটে একটু পছন্দ মতো ব্লগ শেয়ার করার কারণই একটা, যাতে তোমাদের ভালো লাগে। আর তোমরা যদি সেখানে সমর্থনযোগ্য কোনো কমেন্ট করো, সেটা আমারও মনকে খুশি করে দেয়। তো চলো, আজকের মতো বিদায় নিলাম, আবার আসবো নেক্সট।